রাজপুত্র সিদ্ধার্থ যে আষাঢ়ী পূর্ণিমার দিন চিরকালের মতো গার্হস্থ্য জীবন ত্যাগ করেছিলেন সে কথা আগেই বলেছি। বুদ্ধকথার পর্ব ২৭ থেকে ৩০-এ বলেছি তার গৃহত্যাগের নানান প্রেক্ষাপট, তার জীবনের কোন কোন অভিজ্ঞতার জন্য তিনি গৃহত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গৃহত্যাগের পর তিনি গেলেন কোথায় আর করলেনই বা কী, সেই কথাই বলবো আজ। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব ৪৬-এ সকলকে স্বাগত। কথাও আগেই বলেছি যে সারথি ছন্ন বা ছন্দককে নিয়ে তার অশ্ব কণ্ঠকের পিঠে চড়ে রাজপুত্র সিদ্ধার্থ প্রাসাদ ত্যাগ করেছিলেন। পথ চলতে চলতে নানান কথা ভাবছিলেন রাজপুত্র, ফেলে আসা জীবনের নানান স্মৃতি। দেখতে দেখতে প্রায় ৩০ যোজন পথ পেরিয়ে এলেন। হঠাৎ সারথি ছন্নের ডাকে রাজপুত্রের সম্বিত ফিরে আসলো। ছন্ন বললেন, এবারে তাদের নদী পেরোতে হবে। পূর্ণিমার জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে দিগন্ত, সামনেই এক বিশাল চওড়া নদী। রাজপুত্র ছন্নের কাছে জানলেন এই নদীর নাম অনমা। শুনে তিনি বললেন যে তার প্রব্রজ্য বা দীক্ষাও যেন জগতে অনমা নামেই পরিচিত হয়, কেননা অনমা শব্দের অর্থ মহিমান্বিত বা অসামান্য। অশ্বকণ্ঠককে রাজপুত্র গোড়ালি দিয়ে নদী পেরোবার জন্য সংকেত দিলেন। কণ্ঠক তার প্রভুকে নিয়ে এক লাফেই ১৪০ হাত প্রশস্ত নদী পেরিয়ে গেল। নদী পেরিয়েই সিদ্ধার্থ সারথি ছন্নকে বললেন যে ছন্নের এবার কপিলবাস্তু নগরে ফিরে যাওয়া উচিত। ছন্ন ফিরতে চাইলেন না, তিনিও দীক্ষা নেবেন বললেন, কিন্তু সিদ্ধার্থ তাকে বারণ করে বললেন যে নগরে ফিরে গিয়ে খবর দিতে। বারবার অনুরোধ করার সত্ত্বেও সিদ্ধার্থ রাজি হলেন না। গৃহত্যাগের সময় তিনি রাজপোশাক ও সাজসজ্জা করেই বেরিয়েছিলেন। প্রথমে রাজকীয় সাজসজ্জা খুলে ছন্নের হাতে দিলেন, তারপর ভাবলেন তার অপরূপ কেশরাশি বা চুলের কথা। দাসদাসীরা খুবই যত্ন করে তার কেশের সৌন্দর্য বৃদ্ধি করেছিল। তিনি তার অসি দিয়েই কেশ কেটে ফেললেন। কেটে ফেলার সঙ্গে সঙ্গে ২ আঙুল পরিমাপের কেশ ক্রমাগত দক্ষিণমুখী হয়ে পেঁচিয়ে মাথার ত্বকের সাথে জুড়ে গেল। যতকাল বেঁচে ছিলেন ততকাল তার এই কেশ, গুম্ফ ও শ্মশ্রু সেই পরিমাণেই ছিল, আর কোনো দিন কাটার দরকার পড়েনি। পরবর্তী অংশ আগামী পর্বে। বুদ্ধং শরণং গচ্ছামি।